দেখো, একজন আত্মার যে শক্তি থাকে তা দিয়ে সে কোনো শরীরে অবশ্যই প্রবেশ করতে পারে, কিন্তু শরীর ধারণ করার পর তার শক্তি আর থাকে না। যদি না সে কোনো বিশেষ শক্তির অধিকারী হয়, সেই খোড়া লোকটির সেই শক্তি নেই। তাহলে এখন আমরা দুজনে একসাথে বললাম, এখন সেই লোকটির মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি স্কুল শিক্ষক এবং লেখক সুরজিৎ নন্দী মহাশয়ের লেখা লাশের মালিক গল্পের প্রথম পর্ব। লেখক একবার তার এক আত্মীয়ের সাহায্যার্থে হায়দ্রাবাদের এক নামকরা হাসপাতালে গিয়ে বেশ কিছুদিন রাত কাটান। সেই সময় তার কল্পনা এবং তার অভিজ্ঞতা থেকে তিনি লিখে ফেলেন আজকের কাহিনীটি, যার বাস্তবের সাথে কোনো মিল নেই। গল্প পাঠে আমি সৌমেন। শুরু করছি আজকের গল্প, লাশের মালিক। ভোরের দিকে মনে হলো কেউ মনে হয় আমাকে ডাকছে। কয়েক রাত জেগে থাকার ক্লান্তি ভরা চোখে তাকিয়ে এদিকে ওদিকে দেখলাম, না, আশেপাশে কেউ নেই। ডাকার মতো ওই ওয়েটিং রুমটায় কি হলো কে জানে। আমার মনে হলো কাল হসপিটালের ভেতরে দেখা হওয়া সেই লোকটা আমাকে ডাকছে। আমি কিছুদিন থেকে হায়দ্রাবাদের এই হসপিটালে রয়েছি, প্রতিবেশী একজন দাদার চিকিৎসার জন্য। সেই দাদার পেটের সমস্যা। কিছুদিন থেকেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে, আর রিপোর্ট নিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করতে হচ্ছে। দাদাকে ভর্তি নিয়েছে, প্রস্তুতি নিয়ে আসিনি। ভেবেছিলাম ডাক্তার দেখাবো, ওষুধ নেব আর চলে যাব। এই কারণে রাতে কিছুদিন থেকে ওয়েটিং রুমেই থাকতে হচ্ছে। গতকাল হসপিটালের মধ্যে একজন লোকের সঙ্গে দেখা হলো। তিনিও বাঙালি। তিনি এই হসপিটালে আমাদের ওখান থেকে বিভিন্ন অসুস্থ লোক, যাদের বাড়ির লোকজন তেমন কেউ নেই বা ঠিকমতো ডাক্তারের সঙ্গে কথা বলার মতো কেউ নেই, তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করিয়ে নিয়ে যান। তার পরিবর্তে তারা তাকে তার খরচ বাবদ নির্দিষ্ট কিছু টাকা দেয়। এই তার কাজ বা ব্যবসা বলা যেতে পারে। এতে তার রোজগার যা হয় তা বেশ ভালোই। কথা বলে যা মনে হলো তিনিও খুব একটা বেশি শিক্ষিত নন, কিন্তু মানুষের সঙ্গে কথা বলতে পারেন খুব ভালো। তার কথা যেভাবেই হোক ঠিক বুঝিয়ে দিতে পারেন। কাল রাতে তিনি আর আমি ওই ওয়েটিং রুমে বসে অনেক রাত পর্যন্ত কথা বলছিলাম। তিনি বলছিলেন এবারও যাদের নিয়ে এসেছেন তাদের 1,50,000 টাকার অপারেশন অনেক বুঝিয়ে সুঝিয়ে 70,000 টাকায় করার ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে তারা তাকে 10,000 টাকা দেবে না? আমি ওয়েটিং রুমের বেঞ্চে হেলান দিয়ে বসে, আর তিনি আমার সামনেই রাখা একটা স্ট্রেচারের উপরে বসে আমার সঙ্গে গল্প করছেন। বেশ যেন বুক ফুলিয়েই বলছিলেন তাকে হাসপাতালে সবাই চেনে, তার সঙ্গে গল্প করতে বেশ ভালোই লাগছিল। আমার সময়টাও কাটছিল। এই রকম গল্প করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। সকাল সকাল সেই লোকের ডাকেই ঘুমটা ভাঙল। কিন্তু তিনি কোথায়? ডাকটাও খুব আবছায়া। মনে হচ্ছে অনেক দূর থেকে ডাকছেন। কিছুক্ষণ একভাবে বসে এদিক ওদিক দেখতে দেখতে মনে হলো কোন একটা ছায়া আমার ঠিক পাশেই। এবার মনে হলো স্পষ্ট শুনতে পাচ্ছি আগের দিনে সেই লোকটাই ডাকছে, মানে তার একটা আবছায়া মূর্তি ডাকছে। আমি তো অবাক, হতবুদ্ধি হয়ে গেছি। কীরকম অভিব্যক্তির প্রকাশ করতে হবে বুঝতে পারছি না। কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, আপনার কি হলো এরকম? তারপর হঠাৎ মনে হলো, হ্যাঁ, আপনি কি ভূত? গায়ে কেমন কাটা দিয়ে উঠল। লোকটি মনে হলো কাঁদছিল। না, আমি এখনো মরিনি, আমাকে ভয় পেতে হবে না। লোকটি বলল, আমি খুব বিপদে পড়েছি, সেই রাত থেকে তোমাকে ডাকছি। আমার এমন অবস্থা যে
আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমার কথাও কেউ শুনতে পাচ্ছে না। আমার হতভম্ব অবস্থা দেখে উনি বলতে থাকলেন, আসলে কাল আমরা দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি। তারপর কখন স্বপ্নে ঘুমের মধ্যে আমার বাড়ি চলে গেছি। অনেকক্ষণ পর যখন ফিরে আসি, দেখি আমার শরীর যেখানে ছিল সেখানে আর নেই। আমার আত্মা আর শরীরে প্রবেশ করতে পারেনি। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও সেই শরীর আমি আর পাইনি। এমন অবস্থা হয়েছে কারোর সঙ্গে কথাও বলতে পারছি না। শেষে কাল ভোর থেকে তোমাকে ডাকার চেষ্টা করে চলেছি, কিছুতেই কিছু হচ্ছে না দেখে মনে মনে ভগবানের নাম করে বললাম, তুমি যেন আমার কথা শুনতে পাও। তারপর থেকে দেখছি তুমি ঘুম থেকে জেগে উঠলে। আমি একটু আশা পেলাম, বুঝলে, তুমি এখন আমার এই অবস্থায় সাহায্য করতে পারবে। তাই আবার অনেক করে ডাকলাম যাতে তুমি আমাকে দেখতে পাও। তারপর থেকেই তুমি সম্পূর্ণ না হলেও আবছায় আমাকে দেখতে পাচ্ছ। এতক্ষণ শোনার পর আমার মনে ভয়টাও অনেকটাই কমে এসেছে। এবার ওনার এই অবস্থার জন্য একটু খারাপই লাগছে। হায় রে, এরকম অবস্থা কারোর হয় নাকি? এ তো পুরো দস্তুর এক সিনেমার কাহিনীর মতো মনে হচ্ছে। শনিবারের স্কুল ছুটির পর বেশ কয়েকবার বন্ধুদের পাল্লায় পড়ে ঠিক এমনই ভূতুরে ছবি শ্রীকৃষ্ণ হলের 4টের শোয়ে গিয়ে আমি দেখতাম। মায়ের হাতে গোটা কয়েকবার মারও খেয়েছি তার জন্য। কিন্তু সেসব ছবি তো লেখকের মন গড়া কাহিনী মাত্র, আর এ তো বাস্তব। আর এরকম অবস্থা হলেই বা কি করতে হয় তা কি করে জানবো? বাস্তবে এমনটা কোনোদিন দেখি তো নি, শুনিও নি। তিনি তখন বললেন, আমিও তো একই কথা ভাবছি বাবা, এখন কি করব বলো তো? কি আমি কি ভাবছি সেটাও আপনি জেনে ফেলেছেন নাকি? আপনি মনের কথা শুনতে পান নাকি? আগে আগে তো পারতাম না, তবে এখন মনে হচ্ছে আমি তোমার মনের কথা সব শুনতে পাচ্ছি। কি সাংঘাতিক! আমি তাহলে আর আপনার ধারে কাছে থাকছি না। আরে না, সেরকম কিছু না। তুমি তুমি যা বলবে সেটাই আমি শুনবো, আর আর কিছুতেই কান দেব না বাবা। আপনি আমার মনের কথা জানবার চেষ্টা করবেন না তো? একদমই না। কিন্তু আমি আপনাকে কিভাবে সাহায্য করব? আমি তো কিছুই জানি না, চিনি না। তাছাড়া আপনি নিজেই তো যেখানে খুশি গিয়ে আপনার দেহ নিয়ে চলে আসতে পারেন। না, পারি না। আমি যেখানে খুশি যেতে পারবো, কিন্তু দরজা ঠেলে ভেতরে ঢুকবো কি করে? ভারী মজা তো। তার মানে আপনি চাইলেও আমার ঘাড় মটকাতে পারবেন না? আরে আমি আমি ভূত নাকি? তুমি কি আমাকে ভূত ভাবছো? না না, তা না, তবে সেরকমই তো। যাগে যাগে সেসব কথা। এরপর কি করতে হবে সেটা ভাবা যাক। তাড়াতাড়ি করতে হবে বাবা, এখন ভাববার সময় একদমই নেই। আমার শরীরটা আগে খুঁজে বের করতে হবে। চলো এখনই যাই বাবা। কিন্তু সকালের কাজকর্ম সারবো না? আপনার তো ওসব চুকে গেছে, কিন্তু আমার ওসবের সময় নেই এখন। তোমার ওসব কাজ করতে করতে আমার শরীরটা না শ্মশানে নিয়ে জ্বালিয়ে দেয়। চলো আগে আমরা আমারটা পাই, তারপরে একসঙ্গে কাজ সারবো। চলুন তাহলে। কোথায় কোথায় যেতে হবে? প্রথমে আমরা একটা ডায়াগনস্টিক রুমেই যাই। তাই তাই হোক। আমরা দুজনে মিলে সেদিকে ছুট দিলাম। লোকটি বলে দেয় কোন দিকে যেতে হবে। আমি সেইভাবে ওনাকে নিয়ে যাই। কার কার সঙ্গে কথা বলতে হবে, কি বলতে হবে, তিনি সেটা বলে দিচ্ছিলেন। কিন্তু সমস্যা হলো, অত সকালে ঠিক যাকে দরকার তাকে পাওয়া যাচ্ছে না। ফলে ঠিকঠাক জানতে পারছি না ওনার দেহটা ঠিক কোথায় পাওয়া যাবে। এভাবে তথ্য যাচাইয়ে ঠক্কর খেতে খেতে আমি বললাম, আমাদের একবার মর্গে গিয়ে দেখতে হবে। ওখানে দেহটা নিয়ে গেছে নাকি আগে দেখে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। মর্গে যাওয়ার কথাটা শুনে
লোকটি একটু ভয় পেয়ে গেল। আমি বললাম, ভয় পাচ্ছেন কেন? আপনি মরে যাননি সেটা আমি জানি, কিন্তু ওরা তো জানে না, তাই ভুল করে হয়তো মর্গে নিয়ে যেতেও পারে। সান্ত্বনা পেয়ে লোকটি এবার বললেন, তাহলে মর্গেই আগে চলো। এবার মর্গে যাওয়ার কথা শুনে আমি মনে মনে একটু ভয় পেয়ে গেলাম। তিনি বুঝতে পেরে বললেন, আরে তুমি অত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, আমি হাজার হাজার বার গেছি, তুমি আমার সঙ্গে চলো, কোনো ভয় নেই। একটা অদৃশ্য লোকের সঙ্গে মর্গে যেতে হবে, কিন্তু এই লোকটিকে আমার একটুও ভয় করছে না। কি হয় তা জানবার কৌতূহলেই আমরা দুজনে মর্গের দিকে গেলাম। মর্গটা হসপিটালের পেছনে অনেকটা দূরে পাঁচিলের ধারে একটা ছোটোখাটো আগাছার জঙ্গলের মাঝে। সেখানে যাওয়ার সরু রাস্তাটাও আগাছা এবং ঘাসের চাদরে মোড়া। এমন অবস্থা যে সেখানে যেতে দিনের বেলাতেও কেমন ভয় ভয় লাগে। আমরা হসপিটালের ভেতরের প্যাসেজ দিয়ে সোজা হসপিটালের পেছনে চলে গেলাম। হসপিটালের পেছনে এদিকটায় লোকজন খুব একটা বেশি আসে না। পথে সারি সারি বসানো সিমেন্টের প্লেটগুলির পাশ দিয়ে মাথা উঁচু করে বহাল তবিয়তে বেঁচে থাকা ঘাসগুলো দেখে এটুকু বেশ স্পষ্টই বোঝা যায় বেশ গা ছমছমে অবস্থা। এই নিয়ে 3খানি ঘর পেরোলাম। প্রত্যেকটিতেই বেশ বড় মাপের তালা আর সাথে রক্তবর্ণের এন্ট্রি প্রহিবিটেড বোর্ড ঝোলানো। বাইরে থেকে দেখে এগুলো বেশ বড় হলঘর বলেই মনে হয়, গার্ডের চিহ্নমাত্রও নেই। এ পথে আমি বলতে গেলে একাই চললাম, সঙ্গে এমনিতেই একজন ভূত, তাও আবার সেসব কথা মনে মনে ভাবতেও পারবো না। উনি এখনই বলে উঠবেন, আমাকে ভূত বললে? লাশ ঘরের কাছাকাছি একটা লোককে আমাদের দিকে লাশ কাটা ঘর থেকে আসতে দেখে অবাক হয়ে গেলাম। আরে এই লোকটা তো অবিকল আমার সঙ্গে থাকা সেই লোকটার মতো দেখতে, শুধু একটাই যা পার্থক্য, নতুন এই লোকটি কেমন যেন একটু জুবুতুবু ভাব হয়ে হেলে দুলে হাঁটছে। আমরা দুজনে অবাক হয়ে হা করে দাঁড়িয়ে থাকলাম। লোকটি আমাদের পাশ দিয়ে ব্যাকাতে ব্যাকাতে হসপিটালের ভেতরে না ঢুকে হসপিটালের পাশ দিয়ে বাইরে যাওয়ার রাস্তা ধরল। আমরা দুজনের মুখ চাওয়াচাবি করলাম। আপনার কি কোনো যমজ ভাই হায়দ্রাবাদে আসতে গিয়ে ট্রেনে কাটা পড়ে গিয়েছিল নাকি? আমি মজা করে বললাম। উনি বললেন, আমিও সেটাই ভাবছি। যাক, অত ভেবে লাভ নেই, চলো আমরা ভেতরে যাই। আমরা লাশ কাটা ঘরের সামনে আসতেই তিনি বললেন, ঘরের ভেতরে এত আওয়াজ কিসের? এত চিল্লামিল্লি তো এই ঘরের ভেতরে কোনোদিনও শুনিনি। আমি আগেও এখানে এসেছি, কিন্তু আজ মনে হয় কোনো নেতা মন্ত্রী মরেছে হয়তো। কি জানি, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। আপনার হয়তো দেহর সঙ্গে কানও পাতলা হয়ে গেছে, তাই দূর থেকেও শুনতে পাচ্ছেন। হয়তো তাই, কিন্তু ভেতরে গেলে ভিড়ের চাপে আমার দেহটা খুঁজে পাবো তো? চলুন যাই তো। প্রথম দরজা খুলে ভেতরে ঢুকতেই পচা গন্ধে গা গুলিয়ে এলো। আমি দরজা ছেড়ে আগে নাকে কাপড় গুজলাম। ওদিকে দরজা বন্ধ হয়ে গিয়েছে। যা, লোকটি তো ধাক্কা খাবে। না, লোকটা ধাক্কা না খেয়ে দিব্যি দরজা ভেদ করে দরজার অর্ধেক ভেতরে দাঁড়িয়ে আছে। এই তো, আপনাকে আর দরজা খুলে ঢুকতে হচ্ছে না, দিব্যি দরজা ভেদ করে চলে এসেছেন। হ্যাঁ, তাই তো দেখছি বাবা। যাক, তাহলে আমার কাজ মিটে গেল। আপনি আপনার দেহ ঠিক খুঁজে নিতে পারবেন। আমি আর এখানে থাকতে পারছি না, গা গুলিয়ে বমি আসছে। বাবা, আমি চললাম। আরে ভাই, এতক্ষণ যখন থাকলে আর একটুখানি আমার সঙ্গে থাকো না। আমার আজকে কেমন যেন ভয় ভয় করছে। তুমি গন্ধ নিয়ে ভেবো না, ও একটু পরে গা শোয়া হয়ে যাবে। তুমি আর একটুখানি থাকো। এরপর তিনি কোন ঘরে কি কাজ হয় দেখাতে দেখাতে নিয়ে গেলেন একদম শেষের একটা হল ঘরে, যেখানে লাশ রাখা থাকে। আমাদের শেষে ওই ঘরটাতেই দেখতে হবে, কিন্তু কোনো লোক দেখতে পেলাম না কোথাও। আমি ওই ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। এবার আর তার জন্য দরজা ধরে অপেক্ষা করতে হলো না, তিনি নিজেই দরজা ভেদ করে ঢুকে পড়লেন। ভেতরে ঢুকে আমার সঙ্গে থাকা লোকটি হতবম্ব হয়ে সামনে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। উনি বললেন, ওই ঘরে নাকি অনেক লোকজন চিৎকার চেঁচামেচি করছে। আমি বললাম, কি বলছেন? কোথায় লোক? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কি বলছো?
ঘরভর্তি লোকগুলোকে তুমি দেখতে পাচ্ছ না? বলেই থেমে গেলেন। তাহলে কি এই লোকগুলো সবাই ভূত? ওনার কথা শুনেই আমার মাথা ঘোরাতে লাগলো। আমি পড়ে যাচ্ছি, কিন্তু মেঝেতে পড়ে যেতেও পারছি না জীবাণুর ভয়ে। কোনো রকমে নিজেকে সামলে পেছনে দরজায় হেলান দিয়ে দাঁড়ালাম। তিনি আমাকে ধরে ফেলতে চেষ্টা করলেন, কিন্তু আমার দেহটা ভেদ করে ওনার হাত চলে গেল। আমি কিছুটা সামলে ভয়ে ভয়ে তার দিকে তাকালাম। তিনি সান্ত্বনা দিয়ে বললেন, দেখো, ভয় পেও না। আমি আমি যেমন তোমাকে ধরতে পারছি না, ওরাও তোমাকে ধরতে পারবে না। আমি কাঁপতে কাঁপতে বললাম, এতগুলো ভূতের মাঝেও আমি ভয় পাবো না? ওরা কোনো ক্ষতি করতে পারবে না, তুমি দাঁড়াও। আমাকে ওরা মেরে ফেলবে না? আরে না, ওরা তো তোমাকে ঘিরে ফেলেছে। এই কথা শুনেই আমি দরজা খুলে দৌড় দিলাম। পিছনে উনিও দৌড়ে চোখের পলকে আমার ঠিক সামনে এসে দাঁড়ালেন। ভাই, তুমি একটু দাঁড়াও, আমার কথাটা পুরোটা শোনো। ওরা তোমাকে মারবে বলে ঘিরে ধরেনি, ওরা সবাই তোমার কাছে সাহায্য চাইছে। ওরা সবাই চায় ওদের মৃতদেহগুলির ঠিকঠাক যেন সৎকার হয়, কারণ ওরা সবাই বেওয়ারিশ লাশ। কিন্তু আমি তোমাকে বলছি, ওদের কথা শুনবে না। ওরা যাই বলুক, তুমি আগে আমার কাজ শেষ করবে, তারপরে সব কথা। আমি এদেরও বলে দিয়েছি, তুমি আমার সঙ্গে আর একটু থাকো, যখন প্রথম থেকেই ছিলে বাবা। কি করি এখন? এত কিছু যখন হয়েই গেছে, দেখাই যাক না ভূতেদের সঙ্গে সময় কাটাতে কেমন লাগে। দেখুন, আপনি প্রায় ওদেরই লোক, আমার কোনো ক্ষতি হবে না তো? আরে তুমি আমার সঙ্গে চলো তো। বলে উনি আমার হাতটা ধরে এগিয়ে যেতে গিয়ে ফসকে বেরিয়ে একটু গিয়ে আবার ফিরে আসলেন। ঠিক আছে, চলুন যাই বলে ভয়ে ভয়ে আমি সেই ঘরের দিকে এগোলাম। ঘরে ঢুকে তিনি আমাকে বললেন, তুমি ভয় পেও না, এখানে এখানে দাঁড়াও, আমি একটু দেখে আসি। আর হ্যাঁ, কারো কথা শুনবে না কিন্তু। বলে উনি চলে গেলেন। আমার অবস্থা এমন, আমি কাউকে তো দেখতেই পাচ্ছি না, আমি কি কথা শুনব? চুপচাপ জড়সড় হয়ে কোনো দিকে না তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে যা বললেন, তিনি কোনো এক বাঙালি ভূতের সঙ্গে কথা বলে এসেছেন। সেই লোকটিকে তিনিই নাকি এই হসপিটালে নিয়ে এসেছিলেন। পরে তার বাড়ির লোকেরা ওনাকে আলাদাভাবে চিকিৎসা করায় এবং তিনি মারা যান। ওই লোকটির কাছে জানতে পারেন এই লাশ ঘরে সব বেওয়ারিশ লাশের সঙ্গে তার আত্মা লাশ পাহারা দেয়, যাতে কেউ তাদের দেহটি চুরি না করে নিয়ে যেতে পারে। তা আপনার দেহটা পেলেন? না, পাইনি। এতগুলো লাশের মধ্যে খুঁজতে মনে হয় একটু সময় লাগবে, বুঝলে? তুমিও চলো না, দুজনে মিলে খুঁজি। ওরে বাবা, আমি এখানেই ভালো আছি। আপনার বেশি সময় লাগবে কেন? আপনি কি সবকটার দরজা খুলে দেখবেন নাকি? সোজা ড্রয়ারগুলোর ভেতরে গিয়ে এফর ওপর চলে যান, তাড়াতাড়ি হবে। এই দেখেছো, এই জন্যই তোমার মতো একটা শিক্ষিত ছেলে থাকলে খুবই উপকার হয়। সে ঠিক আছে, আগে আপনি সেই বাঙালি লোকটির কাছে আপনার লাশের বিষয়ে একটু জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, তবে লাশ পেয়ে যাওয়ার পর কিভাবে ওনার ভেতরে ঢুকবো, তার একটা ব্যবস্থা করো দেখি। আমি কি তান্ত্রিক নাকি যে আপনাকে মন্ত্র দিয়ে ভেতরে ঢুকিয়ে দেব? আরে সেটা না, একটু ভেবে কোনো বুদ্ধি বের করার চেষ্টাই করো না বাবা। তুমিও নতুন, আমিও নতুন। আচ্ছা ঠিক আছে, সে পরে দুজনে ঠিক করব, এখন খুঁজে নিয়ে আসুন আগে। একটুখানি পরেই লোকটি হন্তদন্ত হয়ে ছুটে এলেন। কি হলো, এত তাড়াতাড়ি দেহ পেয়ে গেলেন? না পাইনি, সর্বনাশ হয়ে গেছে, আমার দেহটা চুরি হয়ে গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, যেতে যেতে বলছি। আমরা দুজনেই তড়িঘড়ি লাশ ঘর থেকে বেরিয়ে এক ছুট লাগালাম। যেতে যেতে তিনি বললেন, ওই বাঙালি লোকটাকে জিজ্ঞেস করে তিনি জানতে পেরেছেন তার দেহের কোনো মালিকানা না থাকায় খোড়া মতো একজন স্থানীয় ব্যক্তি ওই দেহটি ব্যবহার করেছেন, মানে ওই দেহটাকে ধারণ করেছেন, আর সেই লোকটিকেই আমরা বেরোতে দেখেছিলাম। মানুষটির চোখের জল
এতক্ষণে কপল বেয়ে ঝরঝর করে নিচে গড়িয়ে পড়ছে, সাথে বারংবার এক নিঃশ্বাসে বলে চলেছে, আমার কি সর্বনাশ হলো বাবা, এখন আমি কি করব, আমার বউ বাচ্চাগুলোর কি হবে? আমি সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, চিন্তা করবেন না, ওই খোড়া লোক বেশি দূরে যেতে পারবে না, আমরা ঠিক তাকে ধরে ফেলব, তারপর তার থেকে আপনার দেহটা ছিনিয়ে নেব। লোকটি আমাদের পাশ কাটিয়ে যে রাস্তা ধরেছিল, আমরা সেই রাস্তা অনুসরণ করেই হসপিটালের বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে দূরে রাস্তার শেষ প্রান্তে লোকটিকে দেখতে পেলাম। লোকটি খোঁড়াতে খোঁড়াতে এখনো বড় রাস্তার মোড়ে পৌঁছতে পারেনি। যাক বাবা, বাঁচা গেল, চলো দৌড়ে গিয়ে ওকে ধরি। আমরা পায়ের গতি বাড়িয়ে বিদ্যুতের বেগে দৌড়ে ওই লোকটির সামনে গিয়ে দাঁড়ালাম। আর মানুষটির সম্মুখে পৌঁছতেই আমার সঙ্গে থাকা লোকটি ওই খোঁড়া লোকটিকে উল্টোপাল্টা খিস্তি দিতে শুরু করলো, পারলে মারতেই যায়। কিন্তু সেই খোঁড়া লোকটি সেসব কথা শুনতেই পেলেন না। কিছুটা বিস্ময়ের সাথেই তিনি আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। আমি আমার সঙ্গে থাকা লোকটিকে শান্ত হতে বলে বললাম, আমি কথা বলছি। আমার হিন্দি ভাষায় তো ভাঙাচূড়ায় ভর্তি, আর সেই ভাঙা ভাঙা হিন্দি ভাষাতেই জিজ্ঞাসা করলাম লোকটিকে, তিনি অন্য একজন লোকের শরীর ধারণ করেছেন কেন? কথাটি শুনে লোকটি হতভম্ব হয়ে গেলেন। তারপর একটু সামলে নিয়ে বললেন, এসব কি বলছো? আমি হসপিটালের থেকে বাচ্চা ছাড়া পেয়ে যাচ্ছি। দেখুন, আমি সব জানি, আপনি অন্য একজনের দেহ ধারণ করেছেন, আর সেটা বোঝা যাবে আপনার পরিচয়পত্র দেখেই। আপনি বাংলা ভাষা একদমই জানেন না, কিন্তু আপনার পরিচয় বাঙালির। তো তুমি এখন আমার কিছুই করতে পারবে না। আমি কিছুই করতে পারবো না, কিন্তু যার শরীর আপনি নিয়েছেন সে যে আপনার কি ক্ষতি করতে পারে সে সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার নয় নিশ্চয়ই। লোকটিকে যে ভয় দেখানোর জন্য আমি এই কথাগুলো বললাম, সেটা আমার সাথে লোকটির দারুণ দিয়েছ বেটাকে কথাটা শুনে খুব ভালোই বুঝলাম, এবং কথায় কাজও হয়েছে। লোকটি ভয়ে কুঁকড়ে গিয়ে এদিকে ওদিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, যে মৃত আত্মা কি এখানেই আছে? লোকটি যে মৃত আত্মা না জীবিত আত্মা সেই সব কথায় না গিয়ে আমি তাকে আরও ভয় দেখানোর জন্য বললাম, সেই লোকটি তাকে গলা টিপে মারার জন্য প্রস্তুত হয়েই আছে। লোকটি প্রচণ্ড ভয় পেয়ে মাথা নাড়তে নাড়তে বললেন, না 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 না, আমায় মারতে হবে না, আমি অনেক কষ্টে সংসার চালাই বাবা, আমি না থাকলে আমার সংসারটাই শেষ হয়ে যাবে। পাশ থেকে আমার সঙ্গী লোকটি বলল, তোর ওই একা সংসার আছে রে হতচ্ছাড়া, ভালোই ভালোই আমার শরীরটা ফেরত দে, না হলে গলা টিপে না পারি আস্ত পাথর দিয়ে তোর মাথা থেতলে দেবো। আপনি এত উত্তেজিত হবেন না, ওর মাথা থেতলে দিলে আপনার দেহটাও তো থেতলে যাবে, আর আপনি গলা টিপে মারতে পারবেন না, তাহলে পাথর দিয়ে মারবেন কি করে বলুন তো? আর ও তো আপনার কথা শুনতেই পাচ্ছে না, যদিও পরের দুটো লাইন আমি মনে মনেই বলেছিলাম। আরে ভাই, আমি সব জানি, তবুও ওইটুকু বলে নিজের রাগ মেটাচ্ছিলাম। এখন তাহলে কি হবে, কি ভাবলে? চলুন ওই বন্ধ চায়ের দোকানটার সামনে বসে কথা বলে ঠিক করি কি করা যায়। ওই ব্যক্তিটি আমার অদৃশ্য কোনো কিছুর সঙ্গে কথা বলতে দেখে হতভম্ব হয়ে এদিক ওদিকে বারংবার চেয়ে দেখছে, আর থেকে থেকে মাথার ঘাম মুছছে। আর খামোখা ঘাম ঝরিয়ে লাভ নেই, আসুন এদিকে দেখি কি করা যায়। এই বলে আমি তাকে সঙ্গে নিয়ে আমার পাশের একটি ভাঙাচোরা বন্ধ চায়ের দোকানের সামনের বেঞ্চে গিয়ে বসলাম। লোকটি এখনো ভয়ে সিটিয়ে আছে। জিজ্ঞাসা করলেন, আমি তাহলে এখন কি করব? দেখুন, আপনি একজনের শরীর চুরি করে সেটাকে ব্যবহার করেছেন। এখন যেহেতু সেই শরীরের মালিক দাবি করছে, আপনাকে তো তার শরীর ফেরত দিতেই হবে। আমি জানতাম না এই শরীরের মালিকের কথা, আমি ভুল করে নিয়ে ফেলেছি। সারা জীবন খোঁড়াভাবে জীবন কাটিয়েছি। কাল বিকেলে কাজ থেকে বাড়ি ফেরার সময় একটু অন্য মনস্কভাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সে সময় পেছন থেকে আসা একটি গাড়ি আমাকে পিষে দিয়ে চলে যায়। এরপর পুলিশ আমার দেহটা বেলচা দিয়ে তুলে বস্তা করে এখানে নিয়ে আসে। আমিও সঙ্গে সঙ্গে এখানে আসি। এখানে এসে ওই ঘরে দেখি আমার মতো অনেক লোক রয়েছে। সবাই তাদের দেহ পাহারা দিচ্ছে। তাদের একজনকে আমার দুঃখের কথা বললাম। সে বোধহয় একজন তান্ত্রিক ছিল।
সে আমাকে বলল একটি মালিকানাহীন দেহ খুঁজে বার করে তার ভেতরে প্রবেশ করে ঈশ্বরের নাম করে নিজের ইচ্ছার কথা প্রকাশ করতে। এরপর আমি অনেক খুঁজে যে কয়েকটি শরীর পেলাম, তার মধ্যে এই শরীরটি বেশ শক্তপোক্ত ও মজবুত মনে হলো। জানেন তো, সারা জীবন খোঁড়া পায়ে চলতে চলতে অনেক কষ্ট করেছি। তাই বলে আমার দেহটাই নিতে হবে? চেঁচিয়ে উঠলেন আমার সঙ্গে থাকা লোকটি। আপনি শান্ত হন, ও তো এটা করে ফেলেছে, এখন দেখি কিভাবে ফেরত পাওয়া যায়। আপনি বলুন তারপরে কি হলো। আপনি ভয় পেন না, আমি তাকে বোঝাচ্ছি। আমি ওনার শরীরটা দেখে তার মধ্যেই প্রবেশ করলাম। এখন আমি কি করব বলুন তো? আমি বড় ভুল করে ফেলেছি। শেষের কথাগুলি বলতে বলতে মানুষটি বেঞ্চের থেকে ধপ করে মাটিতে হাঁটু মুড়ে ঝুঁকে পড়ে দুহাত জোর করে হাওয়াহ করে কেঁদে উঠলেন। আমি মানুষটিকে সান্ত্বনা দিয়ে আবার বেঞ্চে ওঠালাম। ঠিক আছে, আপনি যেভাবে ভেতরে প্রবেশ করেছিলেন সেভাবেই বেরিয়ে আসুন। ঠিক আছে, আমি সেইভাবে বেরিয়ে আসার চেষ্টা করছি একবার। মানুষটি চোখের জল মুছতে মুছতে বললেন। অনেকক্ষণ হাত জোর করে চোখ বুজে থাকার পরেও কোনো কাজ হলো না। লোকটি চোখ খুলে ভয়ে ভয়ে আমার দিকে তাকালো এবং বলল, আমি সত্যি বলছি, আমি অনেক চেষ্টা করছি এই দেহকে পরিত্যাগ করার, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। ওনাকে বলুন রাগ করতে না, আমাকে মেরে ফেলতে না। এই লোকটি সত্যি কথাই বলছে, আমার সঙ্গে থাকা লোকটি বললেন। তাহলে এখন আমরা কি করব? আমি বললাম, ঈশ্বর বোধ হয় আত্মার কথা তাড়াতাড়ি শুনতে পায়, কিন্তু এই লোকটি তো আর আত্মা নয়, তাই ওনার ইচ্ছেতে আর কিছু হচ্ছে না। একটু ভেবে ঠিক করলাম আমরা সেই তান্ত্রিকের সাথে দেখা করব। সে নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বাতলে দিতে পারবেন। আমার সঙ্গে থাকা লোকটি বলল, তাহলে তাড়াতাড়ি চলো, না হলে সে যদি আবার কোথাও চলে যায়। হ্যাঁ, তাই চলুন। তার আগে আমরা ওই লোকটির কাছে জেনে নিলাম সেই তান্ত্রিককে কিভাবে পাব। লোকটি বললেন, সেই তান্ত্রিক ওই লাশের ঘরের এক কোণে একাই বসে থাকেন, তিনি কোনো লাশ পাহারা দেন না। আমি খোড়া লোকটির কাছ থেকে তার নাম, ঠিকানা এবং ফোন নম্বর নিলাম। আর সে যেন এখন সোজা বাড়ি যায় আর সেখানেই থাকে, না হলে আমরা তাকে ঠিক খুঁজে বার করে ফেলব, তখন তার বিপদ হবে। এসব বলে লোকটিকে চলে যেতে বললাম। লোকটি আমার কথা মন দিয়ে শুনে মাথাটা সামনের দিকে খানিকটা ঝুঁকিয়ে বিনয়ের সাথে হাত জোর করে তাই করবে বললেন। আর ওকে বলে দাও যেন খোড়া হয়ে না হাঁটে, এতে আমার অপমান হয়। আমার সঙ্গে থাকা লোকটি বলল। আমি তাকে সেই রকমই করতে বললাম। তিনি উত্তরে বললেন যে এটা তার অনেক দিনের অভ্যেস, তাই ভালো পা হওয়া সত্ত্বেও সেই স্বভাব যাচ্ছে না, তবে এবার থেকে সে ভালো করেই হাঁটবে। এই বলে সে সশ্রদ্ধে নমস্কার করে বড় রাস্তার দিকে এগিয়ে গেলেন। মানুষটি কিছুটা দূরে চলে যেতেই আমার সঙ্গে থাকা লোকটি বলল, লোকটি যেন রাস্তাতেই আবার গাড়ি চাপা পড়ে মরে। আমি সঙ্গে সঙ্গে বললাম, আরে কি বলছেন? তাহলে আপনার দেহটাও তো বেলচাঁদে তুলে আনতে হবে। না 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 না, আমার অভিশাপ ফেরত নিলাম। লোকটিকে বলার সঙ্গে সঙ্গেই খোড়া লোকটির একদম গা ঘেঁষে একটা মোটর ভ্যান হুশ করে বেরিয়ে গেল। চলুন চলুন, আমাদের আবার সেই তান্ত্রিকের সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ চলো। যেতে যেতে আমরা সেই খোড়া লোকটির কী হবে এবং আমরা এরপর কি করব সেই সব আলোচনা করতে করতে চললাম। আমি এই লোকটির বিষয়ে এতটাই ঢুকে পড়েছি যে অন্যান্য জাগতিক বিষয়ে আমার আর কোনো নজর নেই। আশেপাশের লোকজন আমায় দেখলে হয়তো ভাববে কোনো পাগল একা একাই বকবক করতে করতে চলেছে। যাই হোক, আবার সেই ঘরটা দেখে একটু ভয় ভয় করছে, তবে মনের মধ্যে একটা কৌতূহলও রয়েছে, এবার কি হবে। ওই লোকটি তো আমাকে সাহস জুগিয়েই চলেছেন। এত তোমার কোনো ভয় নেই, আমি যাব আর কথা বলে চলে আসব, তুমি শুধু একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে। সেই ঘরে গিয়ে আমি ওনাকে বললাম, আপনি সেই তান্ত্রিককে খুঁজে আপনার দেহটা কিভাবে ফিরে পাবেন সেটা তো জিজ্ঞাসা করবেনই, আর যদি না পাওয়া যায় তাহলে এরপর কি হবে সেটাও জেনে আসবেন। সে কি বলছো? আমার শরীর ফিরে পাবো না? আমি কি সেসব কথা বললাম নাকি? আপনার দেহ তো আপনি ফিরে পাবেনই, তবুও এমনি বলে রাখলাম।
তুমি আর আমাকে ভয় পাইও না বাবা। আরে আপনি আগে জানতো। তিনি উদ্বিগ্নভাবে চলে গেলেন, আর আমি দাঁড়িয়ে থাকলাম ওই একদল ভূতেদের মধ্যে। মনে মনে ঈশ্বরকে স্মরণ করছি, এই বুঝি কেউ এসে ঘাড় মটকায়। যদিও আমি জানি এরা সেসব কিছুই করতে পারবে না, তবু ভয় তো ভয়ই, সেটা কি আটকানো যায়? কিছুক্ষণ পরে আমার সঙ্গী ফিরে এলো, আমাকে বলল, দেখো আমি কাকে নিয়ে এসেছি। আমি হতবাক। এ লোক আবার কোন ভূতকে ধরে নিয়ে এসেছে? এই লোক বোধহয় আর আমাকে বাঁচতে দেবে না, কোনো ভূতের হাতেই মারা করাবে। আরে তোমাকে কেউ মারবেও না আর কাটবেও না, তুমি ভয় পেও না। ও জেনে ফেলেছেন দেখছি। তা আমাদের যে একটা শর্ত ছিল। আমি কি করব বলো, তোমার মনের কথা যে শুনতে পাই আমি, এখন কানটাকে কিভাবে বন্ধ করি বলো তো? আচ্ছা ঠিক আছে, কিন্তু কাকে নিয়ে এসেছেন তা আমি দেখবই বা কী করে, আর শুনবই বা কী করে? আর তোমার কোনো চিন্তা নেই, তুমি একটু ভালো করে তাকাও। হ্যাঁ, সত্যি আমি একজনকে দেখতে পাচ্ছি। ইনি হলেন সেই তান্ত্রিকজি, লোকটি বললেন। আমি তাকে সশ্রদ্ধায় প্রণাম করলাম। লোকটি জটাধারী না হলেও তার শরীরের গঠন দেখলে বোঝা যায় এই লোকটি একজন ধার্মিক। লম্বা গড়ন, গালে চাপদাড়ি, আর কপালে কিছু একটা আঁকা। লোকটি বললেন, আমি তান্ত্রিকজিকে আমাদের বিষয়ে সব কিছু বলি। তারপরে আমি তার কাছে যখন শুনলাম যে আমি আর আমার দেহ ফিরে পাবো না, তখন আমি কান্নাকাটি শুরু করে দিই। তখন তিনি তাকে তোমার কাছে নিয়ে আসতে বললেন। কিন্তু আমি যে তাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনি কি আমাদের মতো জেসে লোক নাকি? ইনি খুব উঁচু দরের লোক এবং দয়ালু। এখানকার আমাদের মতো আত্মা আর মানুষদের ইনি পথ দেখান। আমি আরও একবার তাকে প্রণাম করলাম। তান্ত্রিকজি হিন্দিতে বললেন, আমি একজন সাধারণ আত্মা, আমি কাউকে সাহায্য করি না। এই আত্মাটি আমাকে প্রশ্ন করছিল, আমি উত্তর দিলাম। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে উনি শরীর ফিরে পাবেন কিভাবে? দেখো, একজন আত্মার যে শক্তি থাকে তা দিয়ে সে কোনো শরীরে অবশ্যই প্রবেশ করতে পারে, কিন্তু শরীর ধারণ করার পর তার শক্তি আর থাকে না। যদি না সে কোনো বিশেষ শক্তির অধিকারী হয়, সেই খোড়া লোকটির সেই শক্তি নেই। তাহলে এখন? আমরা দুজনে একসাথে বললাম, এখন সেই লোকটির মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মৃত্যুর পর সেই দেহ আবার ইনি ধারণ করতে পারবেন। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে এখন এই লোকটি, মানে এই আত্মাটি কি করবে? এটা তাকেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি এইভাবে অপেক্ষা করতে পারেন, অথবা অন্য একজনের শরীর ব্যবহারও করতে পারবেন। তাহলে আমি কোন শরীরটা গ্রহণ করব? জিজ্ঞাসা করলেন লোকটি। আপনি মালিকানাহীন যে কোনো শরীর গ্রহণ করতে পারেন, আমি আপনাকে সেটা বলতে পারি না। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দুজনেই তাকে নমস্কার জানালাম। তান্ত্রিকজি আমাদের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। আমরা দুজনেই দুজনের মুখের দিকে তাকালাম। এখন কি করবেন? আমি কি করব তুমি বলো? আপনি কি এইভাবেই থেকে ওই লোকটির মৃত্যুর জন্য অপেক্ষা করবেন, নাকি কোনো একটি নতুন দেহ নিয়ে মানুষের মতো জীবনযাপন করবেন? সেটাই ভাবছি। এইভাবে থাকতে পারবো না। সবাইকে দেখবো, শুনবো, অথচ কারোর সঙ্গে কথা বলতে পারবো না, কিছু খেতে পারবো না, কেউ আমাকে দেখতে পারবে না। এটা কি কোনো জীবন নাকি? আমার বাড়ির লোকজনের সঙ্গেও তো কথা বলতে পারবো না, তাদের সংসার চলবে কি করে? না, আমাকে কোনো একটা শরীর নিতেই হবে। আর যদি সেই খোড়া লোকটি দুদিন পরে মারা যায়? আরে না, তুমি কিছুই জানো না। আমি কত খাবার খেতাম তুমি জানো? আর শরীরটা কি এমনি এমনি হয়েছে নাকি? ও এখন 50 বছর দেখতে হবে না। ঠিক আছে, তাহলে কোনো একটি শরীর গ্রহণ করে নিন। তুমি চলো আমার সঙ্গে, একটা শরীর পছন্দ করে দেবে। আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু আপনার শরীর আপনাকেই পছন্দ করতে হবে। আচ্ছা চলো তো আগে। আবার সেই ভূতের মাঝে যেতে হবে?
তোমার কোনো ভয় নেই, আমি আছি তো, চলো এখন। আপনি আগে গিয়ে সব বেওয়ারিশ লাশগুলো ভেতর থেকে দেখে আসুন, তারপরে আমাকে নিয়ে গিয়ে দেখাবেন। ঠিক বলেছ, আমি আগে দেখে আসি, না হলে তোমাকে নিয়ে সব লাশ দেখতে গেলে সন্ধ্যা হয়ে যাবে। লোকটি লাশ দেখতে গেল আর প্রায় সঙ্গে সঙ্গেই ফিরে এলো। 4টির মতো শরীর খুঁজে পেয়েছি, চলো। চলুন। আমি ওনার কথা অনুযায়ী এক একটি ড্রয়ার খুলে দেখতে লাগলাম। কোনো লাশ ঠিকঠাক পছন্দ হচ্ছে না, কোনোটার মুখ পুড়ে গিয়ে বীভৎস লাগছে, কোনো লোকের বুকে ছুরি বিধিয়ে হৃৎপিণ্ড ফুটো করে দেওয়া। তবে একটি লাশ ছিল যার বাইরে কোনো ক্ষতচিহ্ন ছিল না, কিন্তু সেও আবার একটি মেয়ে। লোকটি বলল, কি সমস্যা বলো দেখি? একটাও ভালো কোনো লাশ নেই। আমারটা দেখেছিলে তো কত ভালো ছিল, আর এগুলোর অবস্থা দেখো, দেখেই মানুষ ভয় পেয়ে যাবে। তবে আমি বলছিলাম, যদি ওই মেয়েটার শরীর ধারণ করি কেমন হবে বলো দেখি? আমি হেসে বললাম, আপনি এখন মেয়ে সাজবেন? যদি মেয়ে সাজি তাহলে ক্ষতি তো কিছুই হবে না। এখন মেয়েরাও সব কাজ করে, বা আমিও তাই সব কিছু করতে পারবো। তাছাড়া দেখো তুমি মেয়েটাকে, কি মিষ্টি মুখখানি, দেখলেই মন ভালো হয়ে যায়। হ্যাঁ, এই কথাটাই তিনি সত্যিই বলেছেন। মেয়েটির নিষ্পাপ মুখটি দেখলে সত্যিই মন ভালো হয়ে যায়। আমি সারা জীবন তো ওই কালো মোষের মতো একটা চেহারা বয়ে বেড়ালাম, এখন এই মেয়েটার চেহারা নিলে মনে একটা শান্তি আসবে। তারপর কিছুদিন পর তো আমার নিজের শরীর পেয়েই যাব, কি বলো? ঠিক আছে, তবে আরেকবার ভেবে দেখবেন নাকি? কোনো বিপদ হবে না তো? আরে না, তবে এই মেয়েটার মালিক আত্মা চলে আসলে বিপদ হবে। ঠিক আছে, তাড়াতাড়ি করুন। তান্ত্রিকজি যেভাবে বলেছিল সেভাবেই করবেন। তুমি কাছে থাকলে একটু ভরসা পাই বাবা। না, আমি বাইরে থাকবো। তান্ত্রিকজি এই সময় কাছে থাকতে না করেছেন। ঠিক আছে, তুমি দরজার বাইরে থাকবে, আমি ডাকলেই তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। ঠিক আছে বলে আমি বাইরে চলে এলাম। বাইরে এলেও এমন অদ্ভুতুরে ব্যাপার দেখার জন্য মনে মনে বেশ কৌতূহলী হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই দরজার নিচে দেখলাম ঘরটার ভেতর থেকে প্রচণ্ড আলো বেরিয়ে আবার নিভে গেল। আমি প্রায় তার সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকলাম। সেখানে গিয়ে দেখি সেই মেয়েটি তার ড্রয়ারের পাশে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি? একেবারে মেয়েটির গলাতেই স্পষ্টভাবে বললেন, হ্যাঁ। মেয়েটির কথা শুনে আমার শরীর শিউরে উঠল। জানি না হঠাৎ কোনো এক অজানা ভয়ে ক্ষণিকের জন্য আমার পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠল। থমথমেভাবে এদিক ওদিকে তাকিয়ে লোকটির মুখের দিকে না তাকিয়েই বললাম, চলুন এখান থেকে, আমার আর এখানে ভালো লাগছে না। আমি খুব ভয় পেয়েছি, তিনি বোধহয় বুঝতেই পেরেছেন। তিনিও কোনো কথা না বলে আমার পেছন পেছন বেরিয়ে এলেন ঘর থেকে। আমরা লাশ কাটা ঘর থেকে বেরিয়ে হাসপাতালের পথ ধরেছি। এতক্ষণ কেউ কোনো কথা বলিনি। লোকটি মানে এখন মেয়েটি বলা ভালো, আমাকে প্রথম বললেন, তুমি খুব ভয় পেয়ে গেছিলে না? হ্যাঁ, কেন জানি না শরীরটা ভয় কেমন ভারী হয়ে গেছিল। আর একটু থাকলে আমি হয়তো ওখানেই পড়ে যেতাম। আমি বুঝতে পেরেছি তোমার অবস্থা, কিন্তু তুমি এত ভয় পেলে কেন? যদিও আমিও বেশ ভয় পেয়েছিলাম। জানি না, এর আগে এত ভয় পাইনি। যাক, যাওয়ার হয়ে গিয়েছে। এখন বলো তো, এই নতুন আমাকে কেমন লাগছে? একটুখানি দাঁড়িয়ে আপাদ মস্তক মেয়েটিকে দেখে বললাম, একেবারে নতুন লাগছে। আমারও নিজেকে আরো ঝরঝরে আর হালকা লাগছে। মনে হচ্ছে আমি লাফিয়ে লাফিয়ে চলতে পারবো। না, আপনি লাফিয়ে লাফিয়ে চলতে পারবেন না। এখন যখন মেয়ে হয়েছেন, ওই রকম ছেলেদের মতো না হেঁটে মেয়েদের মতো নম্র ভদ্রভাবে হাঁটুন। সে কি বলছো? আমি ওরকমভাবে হাঁটতে পারবো নাকি? হ্যাঁ, আপনাকে হাঁটাচলা ও কথাবার্তা দুটোই পাল্টাতে হবে। সে একটু চেষ্টা করলেই পেরে যাবেন। উনি এখন ভাবতে হবে না। সকাল থেকে আপনার সঙ্গে থেকেই বিকেল হয়ে আসলো। এরপর সেই দাদাটা ভাববে আমি হয়তো বাড়িই চলে গিয়েছি।
ওর সঙ্গে একটু দেখা করে আসি। হ্যাঁ ঠিক বলেছ, আমি আমার রোগীগুলোর সঙ্গে দেখা করে আসি। কিছুক্ষণ পর ওই ওয়েটিং রুমে তোমার সঙ্গে দেখা করব। ঠিক আছে, তাহলে এখন যাই আমি। এরপর তিনি অন্যদিকে চলে গেলেন, আর আমি বাথরুমের দিকে গেলাম। সেখান থেকে বেরিয়ে আমার সেই দাদার কাছে গেলাম। সেখানে গিয়ে যা শুনলাম তাতে আমি ওই দাদার বেডেই ধপ করে বসে পড়লাম। দাদার 2-3টে বেড পরেই একজন বাঙালি রোগীর দেখাশোনা আমার সঙ্গে থাকা ওই লোকটিই করছিল। তার কাছে দাদা জেনেছে ওই লোকটি নাকি কাল রাতে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন, আর লিভারও নাকি খারাপ হয়ে গিয়েছিল। লোকটির বাড়ির লোকেদের রোগীদেরই কোনো এক আত্মীয় খবর দিয়েছেন, তারা যেখানে আসছে। মনে মনে বললাম, সত্যি লোকটি মারা গিয়েছিল তাহলে? এতক্ষণ শুনছিলেন লাশের মালিক গল্পের প্রথম পর্ব। গল্পের পরবর্তী অংশ খুব তাড়াতাড়ি আমরা আপনার জন্য নিয়ে হাজির হব। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।